Good evening, everyone. Welcome back to another history class of Shomish. তো বিগত ক্লাসে আমরা ভগবান বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম ছিল তার মূলভূত নীতি বা আদর্শ এবং সেই সঙ্গে যে আনুষাঙ্গিক দিকগুলি ছিল সেইগুলি নিয়ে আমাদের আলোচনা শেষ করেছি। আজকের পর্বে আমরা শুরু করছি আমাদের আলোচনা যে বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে সেখান থেকে। ঠিক আছে, ছোট্ট একটা পোর্শন, বাট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ যে কোনো ধর্ম সম্বন্ধে জানতে হলে তার যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাদের কাছে একটা প্রাইমারি সোর্স। ওকে, তো আসো আমরা বৌদ্ধ যে ধর্মগ্রন্থ আছে তার সম্পর্কে আমাদের আলোচনা শুরু করি। আমরা সবাই জানি যে বৈদিক যে ধর্মটা ছিল তার কিন্তু বিরুদ্ধ একটা বা বিদ্রোহ আন্দোলন হিসাবেই কিন্তু ধর্মীয় আন্দোলন হিসাবেই কিন্তু এই বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছিল। এবং যে বৈদিক ধর্ম ছিল সেটা কিন্তু সংস্কৃত ভাষা, যেটা ল্যাঙ্গুয়েজ অফ দ্য এলিট ছিল, সেই ভাষায় কিন্তু তার যে সমস্ত আদর্শ উপদেশ এবং গ্রন্থসমূহ ছিল সেইগুলিকে রচনা করত, সেই ভাষাই রচনা করত। এবং সংস্কৃত কিন্তু কখনোই সর্বসাধারণের ভাষা ছিল না, সংস্কৃত ছিল এলিট ক্লাসের ভাষা। সুতরাং যেই সমস্ত ধর্মীয় মন্ত্রসমূহ বা উপদেশসমূহ ছিল সেগুলি বৈদিক ধর্মের ব্রাহ্মণদের দ্বারাই কিন্তু একমাত্র মানে তাদেরই একমাত্র তার উপরে একটা অধিকার ছিল, এবং সর্বসাধারণ কিন্তু সেটাকে পড়তে পারতো না, সেই রকম ভাবে বুঝতে পারতো না। ঠিক আছে, যেটা বলা হয়ে থাকে। কিন্তু এই যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ছিল, আমি আগে ক্লাসে আলোচনা করেছি যে জনগণের দুঃখের জন্য বা দুঃখ থেকে মুক্তির জন্য কিন্তু এই ধর্মটার প্রবর্তন শুরু হয়েছিল, এবং সেটা ছিল সম্পূর্ণ বাস্তববাদী। সুতরাং যেই ধর্ম বিভিন্ন শ্রেণীর মানুষকে এবং সাধারণ মানুষকে আকর্ষণ করবে, তো সেই ধর্মকে কখনোই কিন্তু আমরা কোনো একটা এলিট ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতের মতো এলিট ল্যাঙ্গুয়েজে কিন্তু তার প্রচার প্রসার করা হবে না। সুতরাং বৌদ্ধ যে ধর্মটা ছিল তার যে প্রচার করার ভাষা ছিল সেটা ছিল প্রাকৃত ভাষা এবং পালি ভাষা। ঠিক আছে, প্রাকৃতই মুখ্যত। তো প্রাকৃত এবং পালি দুইটা ভাষা ছিল, যেগুলি কিন্তু বৌদ্ধদেবের সময় বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের কাছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো, সর্বসাধারণের বোধগম্য প্রাকৃত ভাষায় বুদ্ধদেব তার উপদেশ দান করতেন। অর্থাৎ যে ভাষায় সবাই কথাবার্তা বলছেন, চলতি ভাষা যেটা প্রাকৃত, সেই ভাষাটাই কিন্তু ভগবান বুদ্ধ ওনার উপদেশ সমূহ কিন্তু প্রদান করতেন, যাতে সবাই, সর্বসাধারণ সবাই, সব শ্রেণীর মানুষ তার এই ভাষাটাকে বুঝতে পারে এবং সেই থেকে জ্ঞান লাভ করতে পারে। ওকে, তাহলে প্রাকৃত ভাষায় কিন্তু ভগবান বুদ্ধ তার উপদেশগুলি দিয়ে থাকতেন। তার জীবদ্দশায় তার কোনো বাণী লিপিবদ্ধ করা হয়নি, খুব গুরুত্বপূর্ণ। যতদিন ভগবান বুদ্ধ জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তার কোনো রকম বাণী কিন্তু গ্রন্থাকারে একত্রে কোথাও কিন্তু লিপিবদ্ধ করা হয়নি। উনি দিচ্ছেন বাণী এবং শিষ্যরা তা শুনছেন, অনুভব করেছেন, আচার ব্যবহারে আনছেন, এটাই ছিল রীতি। ঠিক আছে, তারপরে দেখো তার নির্বাণ লাভের কয়েক সপ্তাহ পরে, এটা নির্বাণটা বলতে এখানে মহাপরিনির্বাণের কথা বলা হচ্ছে, অর্থাৎ উনি দেহত্যাগের পর তার নির্বাণ লাভের কয়েক সপ্তাহ পরে তার শিষ্যরা মগধের রাজধানী রাজগৃহে এক সম্মেলনে মিলিত হয়ে তার উপদেশাবলী পুস্তকাকারে বা পুস্তকের আকারে প্রকাশ করেন পালি ভাষায়। খুব ইম্পর্ট্যান্ট, পালি ভাষায়। ঠিক আছে, পালি ভাষায়। এবং যেই গ্রন্থ এর একটা এই যে সম্মেলন হয়েছে তার থেকে বেরিয়ে আসে সেটা হলো ত্রিপিটক। সহজ করে দিচ্ছি, এখানে বলা হচ্ছে যে ভগবান বুদ্ধের জীবনকালে তার কোনো বাণী লিপিবদ্ধ করা হয়নি, কিন্তু ভগবান বুদ্ধ যখন দেহত্যাগ করেন তার কয়েক সপ্তাহ পরেই আমরা দেখতে পাচ্ছি যে যে মগধের রাজধানী ছিল রাজগৃহ,
তখন ওইখানকার রাজা ছিলেন অজাতশত্রু, ঠিক আছে। তার স্পন্সরশিপে বা তার প্রযোজনায় কিন্তু একটা বৌদ্ধ সংগতি, বৌদ্ধ মহাসংগীতি বা বুদ্ধিস্ট কাউন্সিল আহ্বান করা হয়েছিল, যেখানে বুদ্ধদেবের যত ফলোয়াররা ছিলেন তারা সবাই একত্রে মিলিত হয়েছিলেন এবং যারা ওনার উপদেশ নিজে শুনেছিলেন, ভগবান বুদ্ধের প্রত্যক্ষ শিষ্য যারা ছিলেন, তারা যারা ভগবান বুদ্ধের সঙ্গে থাকতেন এবং জীবনের একটা অনেক সময় ভগবান বুদ্ধের সঙ্গে অতিবাহিত করেছিলেন, তারা সবাই এক জায়গায় মিলিত হয়েছিলেন এবং মিলিত হওয়ার পরে আলাপ আলোচনা, সবার মধ্যে আমরা যখন একটা মিটিং করি কি সব আউটকাম বেরিয়েছে লিখে রাখি না, যে একটা সভা হয়েছে, মিটিং হয়েছে, এখানে কার্য বিবরণী বা সবার মধ্যে কি কি হয়েছে এবং সবার যে আউটকামস গুলি আছে, কি কি ডিসিশনস নেওয়া হয়েছে লেখা থাকে। তো সেই রকম ভাবে যে প্রথম মহাসংগতি ছিল বৌদ্ধ ধর্মের বা ফার্স্ট কাউন্সিল ছিল, তার থেকে কিন্তু ভগবান বুদ্ধের যে উপদেশগুলি ছিল, যারা তার শিষ্যরা মনে রেখেছিল এবং অনুভব করেছিল এবং তারা আচারে এনেছিল, সেগুলিকে কিন্তু একটা বইয়ের আকারে কিন্তু সংকলিত করা হয়, দুটো কাভারের মাঝখানে আনা হয়, যে এই সমস্ত উপদেশগুলি ভগবান বুদ্ধ দিয়েছিলেন, আমার এগুলি মনে পড়েছে লিখলাম আমি, আরেকজন ছিলেন তার যেগুলি মনে আছে সেগুলি লিখলো, এরকম ভাবে কিন্তু ওরা একটা বইয়ের জন্ম দিয়েছিলেন এবং এই বইটার নাম ছিল ত্রিপিটক এবং এই বইটা পালি ভাষায় লেখা ছিল। খুবই ট্রিকি কোশ্চেন হলে কিন্তু সেরকম আসতে পারে। এবং বৌদ্ধ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ রয়েছে সেটা কিন্তু হলো ত্রিপিটক। ত্রিপিটক শব্দের অর্থ কি সেটাও আমরা আলোচনা করব, কিন্তু এটা কিন্তু লেখা হয়েছিল পালি ভাষায়। এবং আরেকটা প্রশ্ন, প্রথম বৌদ্ধ সংগীতির কথা আমরা বলছি, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, ইতিহাসে কিন্তু 4 বার এইরকম বৌদ্ধ মহাসংগতির আহ্বান করা হয়েছে। এটা ছিল প্রথমবার, যেটা অজাতশত্রুর সময় হয়েছিল। তারপরে দ্বিতীয়বার আবার করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল কালাশোকের সময়। তৃতীয়বার করা হয়েছিল কার সময়? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, খুব গুরুত্বপূর্ণ, সেটা করা হয়েছিল কিন্তু সম্রাট অশোকের সময়, ঠিক আছে, যে সম্রাট মহান অশোকের সময় কিন্তু তৃতীয় বৌদ্ধ সংগতির আহ্বান করা হয়েছিল। এবং চতুর্থ এবং সর্বশেষ যে বৌদ্ধ মহাসংগীতি বা বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল, সেটা হয়েছিল কাশ্মীরে কনিষ্কের সময়, ঠিক আছে। তো চারটা বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, এগুলি মনে রাখতে হবে আমাদের। অনেক সময় পরে 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 যখন বুদ্ধ ধর্মের মধ্যে কোনো রকম, বুদ্ধ ধর্ম নিয়ে কোনো রকম সমস্যা এসছে বা কোনো রকম একটা কোশ্চেন উঠে এসছে, তখন সেটাকে সমাধান করার জন্য কিন্তু এরকম সঙ্গীতিকে আহ্বান করা হতো, যেখানে বুদ্ধ ধর্মের যারা একদম বড় বড় মাথা রয়েছেন, যারা একদম বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত পুরুষ রয়েছেন, তারা কিন্তু এক জায়গায় মিলিত হতেন এবং সেই যে প্রশ্নটা উঠেছে তার উত্তর খোঁজার চেষ্টা করতেন, ঠিক আছে। 4টা বুদ্ধিস্ট কাউন্সিল ছিল। তো এখানে আমি ডিপলি আলোচনা করছি না, তোমরা একটু দেখে নিও, যদি কোনোখানে সোর্স থাকে, বইয়ে থাকবে আশা করি, দেখে নিও, ঠিক আছে। তো আমাদের আলোচনা ছিল বৌদ্ধ গ্রন্থ নিয়ে, এখানে পালি ভাষায় রচিত এবং নাম হলো ত্রিপিটক। এবারে ত্রিপিটক শব্দের অর্থ কি? ত্রি শব্দের অর্থ হলো 3 আর পিটক শব্দের অর্থ হলো ঝুড়ি বা বাস্কেট, ঝুড়ি বা বাস্কেট, ঠিক আছে। তাহলে ত্রিপিটক শব্দের অর্থ হলো 3টি ঝুড়ি বা বাস্কেট, ঠিক আছে, পাত্র। এবার এই ত্রিপিটকের কিন্তু 3টে ভাগ রয়েছে। ত্রিপিটকের কয়টা ভাগ? 3টে ভাগ, বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। অর্থাৎ এই 3টা সাব গ্রন্থ রয়েছে। এই 3টা গ্রন্থ একত্রে মিলেই বা 3টা ভাগ একত্রে মিলেই কিন্তু ত্রিপিটক হচ্ছে, ঠিক আছে। কি কি আছে? সুত্ত পিটক, বিনয় পিটক এবং এটা অভিধম্ম হয়েছে, অভিধর্ম না, অভিধম্ম হবে, অভিধম্ম পিটক, ঠিক আছে। তো 3টা যে পিটক আছে, কোন অংশে কি নিয়ে আলোচনা করা হয়েছে? পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে, কিভাবে আসবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমটার মধ্যে আছে কি, সুত্ত পিটকে ভগবান বুদ্ধের উপদেশাবলী। তাহলে প্রশ্ন আসবে, ভগবান বুদ্ধের যে উপদেশগুলি আছে সেটা কোন পিটকের মধ্যে আছে? সুত্ত পিটক, বিনয় পিটক, নাকি অভিধম্ম পিটক, নাকি উপরের কোনোটিই নয়? তুমি যদি একদম প্রিসাইসলি না জানো তাহলে কিন্তু আনসার করা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভগবান বুদ্ধের যে উপদেশগুলি আছে সেগুলিকে
গ্রন্থবদ্ধ বা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু সূত্র পিটকের মধ্যে। ঠিক আছে, সিমিলারলি তারপরে আছে বিনয় পিটক। এবার বিনয় পিটকের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে, কোশ্চেন সেম ভাবে আসবে যে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণী যারা রয়েছে, বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণী যারা রয়েছে তাদের যে পালনীয় বিধিসমূহ বা কর্তব্যসমূহ আছে সেগুলি কিন্তু ছিল এই বিনয় পিটকের অংশ। সেই সঙ্গে সংঘের নিয়মাবলীও ছিল, অর্থাৎ বৌদ্ধ সংঘ যে ছিল তার মধ্যে যে ভিক্ষু এবং ভিক্ষুণীরা থাকতেন তারা কিরকম ভাবে আচার আচরণ করবেন, কি সমস্ত বিধি নিয়ম পালন করবেন এবং সংঘের নিয়ম কি হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সংঘটা কি, সংঘটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে বা পরবর্তী ক্লাসে। সংঘ নিয়েও আমি একটা প্যারাগ্রাফ এখানে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তো যদি আমি সামারাইজ করি যে বিনয় পিটক যেটা আছে সেটার মধ্যে আমরা যে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণী রয়েছে তাদের যে আচরণ বিধি আছে, যে মোরাল কোড অফ কন্ডাক্ট আছে ওদের যে সংঘের মধ্যে, সেটা নিয়ে কিন্তু বিনয় পিটক আলোচনা করে। এবং সবশেষে আমরা আসি অভিধম্ম পিটকে। ঠিক আছে, এবার অভিধম্ম পিটক হলো সেই অংশ যা বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ নিয়ে আলোচনা করে, যে ফিলোসফিক্যাল থিওরিজ আছে বুদ্ধ ধর্মের সেটা নিয়ে কিন্তু আলোচনা করে হলো যে আমাদের লাস্ট পিটকটা অভিধম্ম পিটকটা। কয়টা পিটক মিলে ত্রিপিটক হয়েছে? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। এবং এই যে ত্রিপিটক হয়েছে সেটা পালি ভাষায় রচিত, এবং কোন অংশে কি আলোচনা করা হয়েছে তার থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়ে যায়। আমি আগ্রহ করবো যে তোমরা যাতে অবশ্যই এই পার্টটা একটু মনোযোগ দিয়ে পড়ো, কারণ কি দেখতেই পাচ্ছ এখন আর সোজা প্রশ্ন জিজ্ঞেস করা হয় না, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করার একটা ট্রেন্ড 2022 সালের টেট পরীক্ষা থেকে শুরু হয়েছে। তারপরে কি আছে অন্যান্য বৌদ্ধ গ্রন্থ। জাতক সম্পর্কে আমি যখন ষোড়শ মহাজনপদ পড়িয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম জাতকটা কি। জাতকও একটা এরকম গ্রন্থ যেটা পালি ভাষায় রচনা করা হয়েছিল, এবং এর মধ্যে ভগবান বুদ্ধ যখন বারবার জন্মগ্রহণ করছেন তার বিভিন্ন জন্মের যে কাহিনীগুলি আছে সেগুলিকে কিন্তু একটা নীতি গল্পের আকারে কিন্তু এই জাতকের মধ্যে সংকলিত করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ভগবান বুদ্ধের যে পুনর্জন্মের কাহিনীগুলি রয়েছে সেগুলি কিন্তু জাতকের মধ্যেই কিন্তু বিবৃত হয়েছে। ওকে, এছাড়া সিংহলি, সিংহল হলো শ্রীলঙ্কা। আমরা জানি যে সম্রাট অশোকের সময় উনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ওনার পুত্র এবং কন্যা মতান্তরে ভাই এবং বোন মহেন্দ্র এবং সংঘমিত্রাকে কিন্তু সিংহল বা বর্তমান শ্রীলঙ্কা যেটা আছে সেখানে পাঠিয়েছিলেন। ঠিক আছে, এবং একটা বোধি বৃক্ষও কিন্তু যে গাছের নিচে বসে ভগবান বুদ্ধ ওনার নির্বাণ লাভ করেছিলেন সেই গাছের কিন্তু চারাও উনি পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার মধ্যে, যখন সেটা সিংহল নামে পরিচিত ছিল। এবং সিংহলে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার কিন্তু খুব হয়েছিল। এবং ওই দেশের দুটো গ্রন্থ রয়েছে যেগুলিকে বলা হচ্ছে মহাবংশ এবং দ্বীপ বংশ। এই দুটি গ্রন্থের মধ্যে কিন্তু আমরা বৌদ্ধ ধর্মের একটা ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা শেষ করছি। পরবর্তী অংশে আমরা আরো কিছু যে অংশ বাকি রয়েছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।